মহান আল্লাহর এক অনন্য সৃষ্টি জিন, যাদের সৃষ্টি আগুনের শিখা থেকে, যাদের ক্ষমতা মানুষের থেকেও একটু বেশি। এরা অদৃশ্য থাকে, কিন্তু এই জিন জাতি নিয়ে অনেক কানাঘোষা শোনা যায়, যার অনেক কিছুই ভয়ঙ্কর হলেও সত্যি, আবার অনেক কিছুই মিথ্যে। তবে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে তার ঠিক সঠিক আর সত্য ঘটনা নিয়ে নির্মিত হয়েছে জিন সিনেমাটি। মুভিটির গল্পে জিন নিয়ে স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে। একটা জিন কিভাবে বা একটা মেয়েকে আক্রমণ করে, আর কিভাবে বা তার সাথে বেড়ে ওঠে, আর সেই মেয়েটির কাছেই বা কি চায়। আদেও কি জিনটা মেয়েটার লালসায় ডুবে যায়, নাকি তার মধ্যে আছে অন্য কোনো ভয়ঙ্কর স্বার্থ, আর সেই জিনকেই বা বিতাড়িত করতে কত কি না করতে হয়, সেসব নিয়েই আজকের এই গল্প। তো চলুন আর দেরি না করে এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্পটা শুরু হয় রাফসানের বেডরুম থেকে। মাঝরাতে রাফসান খেয়াল করে তার পাশে তার ওয়াইফ মনা নেই। রাফসান বিছানা থেকে উঠে মনাকে ডাকতে শুরু করে, কিন্তু মনার কোনো সারা শব্দ পায় না। ওয়াশরুম চেক করে, সেখানেও মনাকে খুঁজে পায় না। এরপর রাফসান মনাকে খুঁজতে দোতলা থেকে নিচতলায় যায়। নিচে গিয়ে দেখে মনা একটি আয়নার সামনে দাঁড়িয়ে আছে। রাফসান মনাকে ডাকলে মনা ঊর্ধ্ব ভাষায় বলে, আমি তোর মনা না। এরপর মনা রাফসানের দিকে তাকায়। মনার ভৌতিক চেহারা দেখে রাফসান ভয় পেয়ে যায়। মনা একটু একটু করে রাফসানের দিকে আগাতে থাকে এবং হঠাৎ সেন্সলেস হয়ে যায়। রাফসান তাকে রুমে এনে শুয়ে দেয়। সকাল হয়। রাফসান ডাইনিং টেবিলে আসে। এসে দেখে সকালের খাবারে অনেক আয়োজন। রাফসানের মা বলে, তোর বউ সবকিছু নিজ হাতে বানিয়েছে। রাফসান একটু টেস্ট করে বলে, মনা এত ভালো রান্না করতে পারে, আগে জানতাম না তো। মনা বলে, তুমি আমার সম্পর্কে জানোটা কি শুনি? রাফসান বলে, অনেক কিছুই জানি। তুমি ভালো উর্দু বলতে জানো। তখন মনা অবাক হয়ে বলে, আমি তো উর্দু জানি না, এই জন্যই তো আমি হিন্দি উর্দু কোনো সিনেমাই দেখি না। এটা শুনে রাফসান কিছুটা অবাক হয়। সে নাস্তা শেষ করে তার স্টুডিওর জন্য বের হয়ে যায়। রাফসান একজন ফটোগ্রাফার, তার নিজের একটি স্টুডিও আছে। সেদিন রাতে রাফসান আর মনা শুয়ে আছে। মাঝরাতে হঠাৎ মনা ঘুম থেকে উঠে ভয়ঙ্কর রূপ ধারণ করে। সে বিছানা থেকে উঠে হাঁটতে শুরু করে। রাফসানও তার পিছে পিছে যায়। মনা সে আয়নাটার সামনে গিয়ে আবার দাঁড়ায়। সে ভৌতিক কণ্ঠে উর্দু ভাষায় বলে, আবার ভুল করেছি, আমাকে আবার নতুন করে শুরু করতে দাও, আমাকে যেতে দাও। রাফসান মনা বলে ডাক দেয়, কিন্তু সে শুনে না। রাফসানের মা আর কাজের ছেলেটাও আসে। রাফসান রুমের লাইট অন করলে মনা সেন্সলেস হয়ে যায়। পরের দিন মনাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়। ডক্টর বলে সে সম্পূর্ণ সুস্থ আছে, কোনো সমস্যা নেই। রাফসান মনার সব ঘটনা ডাক্তারকে খুলে বলে। ডক্টর বলে, আপনি ওনাকে কোনো মনোরোগ বিশেষজ্ঞর কাছে নিয়ে যান। রাফসান তার এক বন্ধু মনোরোগ বিশেষজ্ঞ বিজয়কে ফোন দেয়, কিন্তু সে কল রিসিভ করে না। সিন চলে যায় এক দরবেশের কাছে, যার নাম কমলা বাবা। বামে যিনি বসে আছে তার নাম কালাম, আর ডানে পাশে যে বসে আছে সে তার চাচা। কালাম বলে, আমি জিন ভূত কিছুই বিশ্বাস করি না। কমলা বাবা বলে, বেশি কথা বলিস না, আল্লাহ তাআলার কালামে জিনের অস্তিত্ব আছে। কালামের চাচা বলে, বাবা, জিন আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কালাম বলে, তাহলে আমার সাথে জিনের দেখা করিয়ে দেন। কমলা বাবা কালামের হাতে একটা সিমের বিচি দেয়। সে বলে, সিমের বিচিটা যদি গরম হয়ে যায় তাহলে বুঝবি জিনের ঘুম ভেঙে গেছে, আর বিচিটা গরম হয়ে গেলেও হাতে রাখবি, কোনোভাবেই মাটিতে ফেলবি না। একটু পরেই সিমের বিচিটা গরম হয়ে যায়, আর কালাম সেটা হাত থেকে ফেলে দেয়। কমলা বাবা বলে, জিন তোর উপরে অনেক ক্ষিপ্ত হয়েছে, তোকে মেরে ফেলবে। জিন তোর পরিবারের সবাইকে শেষ করে ফেলবে। যদি জানে বাঁচতে চাস তাহলে এই গ্রাম থেকে চলে যা। কালাম ভয় আর আতঙ্ক নিয়ে বাড়িতে যায়। যে ছোট ভাইকে বলে, এখনই সবকিছু গুছিয়ে নে, আমাদের পিছনে জিন লেগেছে, আজ রাতেই আমাদের এই গ্রাম ছাড়তে হবে। তারা লক্ষ্য করে ঘরের বাতিগুলো নিভছে আর জ্বলছে, দরজাগুলো খুলছে আর বন্ধ হচ্ছে। এটা দেখে যখন দুই ভাই বাড়ি ছেড়ে চলে যাবে, তখন তাদের সামনে বিজয় আর তনুজা আসে। কালাম ও তার ভাই তাদের দেখে জিন জিন বলে চিৎকার করতে থাকে। বিজয় হচ্ছে রাফসানের সেই বন্ধু, একজন মনোরোগ বিশেষজ্ঞ, আর তনুজা বিজয়ের কাছে ইন্টার্নি করছে। বিজয় কালাম আর তার ভাইকে বলে, আমি কাল আপনাদের গ্রামে এসেছি, আর কাল থেকে কমলা বাবা আর আপনার উপরে নজর রাখছিলাম।
বলেছিলাম কমলা বাবা যেই জিনের ভয় দেখিয়ে আপনাকে বাড়ি ছাড়া করছে, আসলে জিন বলতে কিছুই নেই। সব আপনার চাচা আর কমলা বাবার সাজানো নাটক। আপনাদের সম্পত্তি দখল করার জন্য কমলা বাবা আর আপনার চাচার এসব সাজানো নাটক। আসুন নিজ চোখে দেখবেন সব। বিজয় তাদের দেখায় বাড়ির বাতিগুলো জ্বলছে আর নিচ্ছে সেগুলো কিভাবে হয়েছে, বাড়ির দরজাগুলো কিভাবে খুলছে আর বন্ধ হচ্ছে সেটা কিভাবে হচ্ছে সেটাও তাদের দেখায়। আসলে তাদের চাচা আর কমলা বাবা তাদের লোকজন নিয়ে এগুলো করছিল। বিজয় পুলিশকে ডেকে ভণ্ড কমলা বাবা আর তার সাথে থাকা লোকজনকে ধরিয়ে দেয়। তখন কালাম বলে সিমের বিচিটা যে গরম ছিল। তনুজা বলে সেটা আসলে সিমের বিচি ছিলই না, থার্মোটাইমানিক নামে একটি কেমিক্যাল আছে, ওটা দিয়েই সিমের বিচিটা তৈরি করা হয়েছে। আপনি যখনই ওটা হাতে নিয়ে চাপ দিয়েছেন তখনই সেটা গরম হতে শুরু হয়েছে। কালাম ব্যাপারটা বুঝতে পারে। বিজয় মনে প্রাণে বিশ্বাস করে জিন ভূত বলতে কিছুই নেই, সব আমাদের দেখার ভুল। সিন চলে আসে রাফসানের বাসায়। তখন রাত। রাফসানের বাসায় তার খালাতো বোন লতা এসেছে। লতা রাফসানকে পছন্দ করত, কিন্তু রাফসান তাকে পছন্দ করে না। লতা মনাকে জড়িয়ে ধরে বলে রাফসানকে ভালোই ক্যাচ করেছো তুমি। কথাটা শুনে মনার মন খারাপ হয়ে যায়। রাফসান ও তার মা ও লতা সোফায় বসে। রাফসানের মা বলে মনা একটু নাস্তা দিয়ে যাও, কিন্তু মনা ওখানে নেই। হঠাৎ সে উধাও হয়ে যায়। রাফসান তাকে খুঁজতে খুঁজতে ছাদে যায়। রাফসান দেখতে পায় মনা রেলিং এর উপর হাঁটছে। রাফসান ভয়ে ভয়ে মনাকে ডাক দেয়। মনা রাফসানের দিকে ভয়ঙ্কর ভাবে তাকিয়ে বলে আমি তোর মনা না। রাফসানের মা লতা কাজের ছেলেটাও ছাদে আসে। রাফসান মনাকে জড়িয়ে ধরে নামায়। তখন মনা রাফসানকে জড়িয়ে ধরে বলে কি হয়েছে আমার? রাফসান বলে কিছুই হয়নি তোমার, তুমি ঠিক আছো। মনা এবার ভয়ঙ্কর রূপে লতার দিকে তাকায়। সেটা দেখে লতা সেখানেই সেন্সলেস হয়ে যায়। রাফসান তার ফ্রেন্ড বিজয়ের সাথে দেখা করে। বিজয় বলে তোকে এত আপসেট দেখাচ্ছে কেন, কি হয়েছে তোর? রাফসান তখন বলে আমার ওয়াইফ মনা বেশ কিছুদিন ধরে অদ্ভুত আচরণ করছে, ডক্টরের কাছেও গিয়েছিলাম, ডক্টর বলল একজন মনোরোগ বিশেষজ্ঞকে দেখাতে, তাই তোর কাছে এলাম। বিজয় বলে আচ্ছা কি হয়েছে একদম শুরু থেকে বল। তখন রাফসান ঘটনা বলা শুরু করে। সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। রাফসান আর মনা দুজনকে ভালোবেসে পালিয়ে বিয়ে করে। পালিয়ে বিয়ে করার কারণ মনার মা তাদের ভালোবাসা মেনে নেয়নি। বিয়ের পর রাফসান তার দাদার বাড়িতে মনাকে নিয়ে বেড়াতে যায়। রাফসান একদিন মনাকে নিয়ে ঘুরতে ঘুরতে পুরাতন এক জমিদার বাড়িতে যায়। রাফসান মনাকে বলে এই দত্তবাড়ির জমিদাররা ছিল খুবই অত্যাচারী, তারা সুন্দরী সুন্দরী মেয়েদের তুলে এনে বিভিন্নভাবে অত্যাচার চালাতো তাদের উপর। এক পর্যায়ে তাদের মেরে কুয়ায় ফেলে দিত। এটা শুনে মনা বলে জমিদারদের কেউ কিছু বলতো না? রাফসান বলে আগে কেউ কিছু বলতো না, কিন্তু যেদিন ইমাম সাহেবের মেয়েকে তুলে নিয়ে আসে এলাকার সবাই মিলে ক্ষুব্ধ হয়ে জমিদার আর জমিদার বাড়ির সবাইকে খুন করে ওই কুয়াটাতে ফেলে দেয়। রাফসান এবার মনাকে নিয়ে কুয়ার কাছে যায়। কুয়ার পাড়ে বসিয়ে মনার ফটোশুট করায়। হঠাৎ মনা কুয়ার ভিতরে পড়ে যায়। রাফসান মনাকে উদ্ধার করে বাসায় নিয়ে আসে। ডাক্তার ডাকা হয়। ডাক্তার বলে তেমন কোনো সমস্যা নেই, তবে ঢাকায় নিয়ে একবার চেক আপ করালে ভালো হয়, কারণ অনেক দিনের পচা পানি পেটে গেছে, এতে কিছুটা সমস্যা হতে পারে। রাফসান তার শাশুড়িকে খবরটা জানায়। ওই দিন রাতেই রাফসান মনাকে নিয়ে ঢাকায় ব্যাক করে। হঠাৎ মাঝ রাস্তায় মনার ঘুম ভাঙলে সে বলে ঢাকায় যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমি একদম সুস্থ হয়ে গেছি। এরপর তারা ঢাকায় না গিয়ে বাসায় ফিরে আসে। মনার মা রাফসানের বাসায় আসে। মনা আর রাফসানের বিয়ের পর এই প্রথম মনার মা তাদের বাসায় এসেছে। মনার মা এসে দেখে মনা একদম সুস্থ হয়ে গেছে, সেটা দেখে সে অনেক খুশি হয়। সিন চলে আসে বর্তমানে। রাফসান বলে এরপর থেকে মনা যেন অদ্ভুত আচরণ করছে। বিজয় বলে আচ্ছা আজ আমি তোদের বাড়ি যাচ্ছি ভাবিকে দেখতে। বিজয় আর তনুজা রাফসানের বাসায় আসে। মনার সাথে কথা হয় তার সমস্যার বিষয়ে। মনা বলে বুঝতে পারলেন কি সমস্যা হয়েছে আমার? বিজয় বলে হ্যাঁ ভাবি, আসলে আমাদের মনটা অনেক জটিল। এমন কোনো ঘটনা যা আমরা চোখের সামনে দেখি বা আমাদের কানে শোনা সেটাই আমাদের মনকে প্রভাবিত করে, আর এই প্রবাহের মাত্রা বেড়ে গেলে আমরা অস্বাভাবিক আচরণ করি। রাফসান বলে তাহলে চোখের রং সাদা হয়ে যাওয়ার ব্যাপারটা? বিজয় বলে রং তো আলোর প্রতিফলন, যখন কোনো বস্তু হতে 100 ভাগ আলো প্রতিফলিত হয় তখন আমরা সেটাকে সাদা দেখি, আর প্রতিফলিত না হলে কালো দেখি। এমনও হতে পারে ভাবি সাদা কোনো লেন্স পরেছিল। বিজয় বলে ভাবি নিশ্চয়ই আপনার কোনো সাদা লেন্স আছে? মনা বলে আছে। রাফসান বলে তাহলে রেলিং এ হাঁটার ব্যাপারটাই কি ব্যাখ্যা দিবি তুই? তনুজা বলে এটা তো আরো ইজি, যখন আমরা 5 ইঞ্চি উচ্চতার কোনো
রেলিং এ হাঁটি তখন কিন্তু আমরা পড়ে যাই না, কারণ তখন আমাদের মনে উচ্চতার ভীতি কাজ করে না। কিন্তু যখন আমরা 5 তলা উচ্চতার বিল্ডিং এর রেলিং এ হাঁটি তখন উচ্চতা ভীতির কারণে আমরা পড়ে যাই। মনা যখন রেলিং এর উপর হাঁটছিল তখন তার উচ্চতা ভীতি ছিল না, তাই সে হাঁটতে পেরেছে। বিজয় বলে, আজ সারা রাত আমরা ভাবিকে অবজারভেশনে রাখবো। বিজয় ড্রয়িং রুমে ক্যামেরা সেট করে রাখে। সে ক্যামেরার দিকে লক্ষ্য রাখছে। হঠাৎ দেখে মনা ভয়ঙ্কর রূপে কিচেনে এসেছে। বিজয় দ্রুত কিচেনে যায়। মনা একটি বটি হাতে নিয়ে ঊর্ধ্বতে বলে, আজকে সবাইকে মেরে ফেলবো, কেউ বাঁচতে পারবে না। মনা রাফসানকে ভালোবাসার পর থেকে আমার কাছে আসে না, মনা শুধু আমার কাছেই থাকবে, আমি একে একে সবাইকে মেরে ফেলবো। বিজয় বলে, তুমি কে? সে বলে, আমি মনার প্রথম ভালোবাসা, মনা শুধুই আমার। বিজয় বলে, মনা রাফসানের ওয়াইফ। সে বলে, আমি অনেক আগে থেকেই মনাকে ভালোবাসি, মনা শুধু আমার। বিজয় আবার বলে, মনা রাফসানের ওয়াইফ। তখন সে বলে, এর জন্যই তো আমি তাকে মেরে ফেলবো। এই বলে সে বটি নিয়ে আগাতে থাকে। রাফসান এসে যখন রুমের লাইট অন করে তখন মনা সেন্সলেস হয়ে যায়। রাফসান এসে মনাকে ধরে। রাফসান বিজয়কে বলে, দেখলি তো সবকিছু নিজের চোখে, কি ব্যাখ্যা আছে তোর কাছে? এরপর রাফসান, বিজয়, তনুজা রাফসানের শ্বশুর বাড়িতে আসে। রাফসান তার শাশুড়িকে বলে, মনা কি কখনো উর্দু ভাষা শিখেছে? তিনি বলে, অসম্ভব, আমি তো কখনো ওকে উর্দু বলতে শুনিনি, এবং কি উর্দু ও হিন্দি কোনো সিনেমা বা ওয়েব সিরিজও দেখতে দেখিনি। রাফসান বলে, মনা কি কখনো ইন্ডিয়া বা পাকিস্তানে গিয়েছিল? তখন রাফসানের শাশুড়ি বলে, না, ও কখনো পাকিস্তানে যায়নি, কিন্তু ও হওয়ার আগে আমি আর ওর বাবা বেশ কিছুদিন পাকিস্তানে ছিলাম ব্যবসার কাজে। বিজয় বুকশেলফে দেখে একটি উর্দু ভাষা শেখার বই। সে বইয়ের কয়েকটা পেজের ছবি তুলে নেয়। বিজয় রাফসানের শাশুড়িকে জিজ্ঞেস করে, এই বইটি কার? সে উত্তরে বলে, এই বইটি মনার বাবার। মনা সময় পেলে এই বইগুলো নিয়ে ঘাটাঘাটি করত, পড়তে পারুক আর না পারুক, ছোটবেলা থেকেই এই বইগুলো নিয়ে ঘাটাঘাটি করতো সে। এরপর বিজয় রাফসানের দাদার বাড়ির ওই পুরাতন জমিদার বাড়িতে যায়। সে ভিতরে ঢুকে। ভিতরের পরিবেশটা খুবই ভুতুড়ে। হঠাৎ বিজয় লক্ষ্য করে বাড়িটার একটি দেওয়ালে উর্দুতে মনার নাম লেখা। বিজয় খুব অবাক হয়। সে ভাবে, এখানে মনার নাম লেখা কিভাবে থাকবে? এরপর ওখানে রাফসান আসে। রাফসান বলে, তুই এখানে? আমি তোকে খুঁজে পাচ্ছি না। দাদি খাবারের ব্যবস্থা করেছে, চল। এরপর বিজয়, রাফসান আর তনুজা রাফসানের দাদার বাড়িতে যায়। বিজয় দাদিকে জিজ্ঞেস করে, দত্ত বাড়িতে কি মনা নামের কেউ ছিল? বিজয়ের দাদি বলে, দত্ত বাড়ির শেষ কর্তা নরেন দত্ত যেদিন মনাকে তুলে নিয়ে গেল সেদিন গ্রামবাসী দত্ত বাড়িতে হামলা চালালো। মেয়েটাকে বাঁচাতে পারেনি, কিন্তু গ্রামবাসী দত্ত বাড়ির সবাইকে মেরে ফেলে। এরপর তাদের লাশ কুয়ার ভিতরে ফেলে দেওয়া হয়। বিজয় বলে, এ কথা কি মনা জানে? দাদি বলে, আমি বলিনি। তখন রাফসান বলে, আমি বলেছিলাম। এবার বিজয় একটি রেজাল্ট দেয় রাফসানকে। বিজয় বলে, ভাবি যখন গল্পটা শুনেছিল তোর কাছ থেকে, তখন থেকেই ভাবি দত্ত বাড়ির মনা নিজেকে মনে করতে শুরু করেছিল। রাফসান বলে, দত্ত বাড়িতে খুন হয়ে যাওয়া ওই মেয়েটার নাম যে মনা, সেটা তো আমার মনা জানতো না। বিজয় বলে, ভাবি সেটা ওই বাড়ির দেওয়ালে লেখা মনা নামটি দেখেই বুঝেছে। রাফসান বলে, আমার মনা তো উর্দু পড়তে জানে না। বিজয় বলে, তোর শ্বশুর বাড়িতে থাকা উর্দু শেখার বইয়ে মনা অনেকবারই তার নিজের নামটি লিখেছে। উর্দুতে নিজের নামের প্যাটার্ন কেমন হয় সেটা ভাবি ভালোই জানে, সেজন্যই দত্ত বাড়ির দেওয়ালের নামটা যে মনা লেখা সেটা সে সহজেই বুঝতে পেরেছে। তাই এখন ভাবি অচেতন মনে নিজেকে ওই দত্ত বাড়ির মনা ভাবছে আর এমন অদ্ভুত আচরণ করছে। মূল কথা হচ্ছে, ভাবির মাথায় ওই জমিদার বাড়ির গল্প সবসময় ঘুরপাক খাচ্ছে, তাই সে সবসময় এমন আচরণ করছে। বিজয় বলে, তুই একটা কাজ কর, ভাবিকে নিয়ে কয়েকদিনের জন্য কোথাও থেকে ঘুরে আয়, আমিও ফ্রি আছি, আমিও তোদের সাথে যাব। এরপর তারা চারজন একটি রিসোর্টে ঘুরতে যায়। মনা আর রাফসান ঘুমিয়ে আছে। ঘড়ির কাঁটায় ঠিক 12টা বাজে। তখন মনা আবার সেই ভয়ঙ্কর রূপ ধারণ করে। সে শূন্যে ভাসতে থাকে। একসময় রাফসানের গলা চেপে তাকে হত্যা করতে যায়। বিজয় আর তনুজা তখন রুমের বাইরে ছিল। হঠাৎ তারা রাফসানের চাপা শব্দ শুনতে পায়। তারা দৌড়ে রাফসানের রুমে যায়। বিজয় মনাকে আটকাতে গেলে সে বিজয়কেও আক্রমণ করে। রাফসান রুমের লাইট অন করলে তখন মনা স্বাভাবিক হয়। তখন আবারও রাফসান বলে, সবই তো দেখলি, এখন কি করবি বল, কি ব্যাখ্যা দিবি এখন? তখন বিজয় বলে, সবকিছুর ব্যাখ্যা আমার কাছে নেই, তবে সবকিছুর সমাধান একজনই আমাদের দিতে পারবে। তিনি হচ্ছে আমার স্যার এলাহি, ডক্টর মোহাম্মদ ফজলু এলাহি। এরপর রাফসানের বাসায় ডক্টর এলাহিকে নিয়ে আসা হয়। তাকে সব ঘটনা
খুলে বলে। বিজয় বলে, স্যার আমি তো এর কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না। এলাহি বলে, বিজ্ঞানের ব্যাখ্যা যেখানে শেষ, ইসলামের ব্যাখ্যা সেখান থেকেই শুরু। তোমরা যদি কোরআনকে বিশ্বাস করো তাহলে জিন যে আছে সেটাও বিশ্বাস করতে হবে। আমার মনে হচ্ছে এটা কোনো দুষ্ট জিনের কাজ। ঠিক সেই মুহূর্তে জিনের প্রভাব শুরু হয়ে যায়। মনা ভয়ঙ্কর রূপ ধারণ করে ছাদের দিকে যায়। এক গ্লাস পানি নিয়ে এলাহি মনার পিছে পিছে যায়। যে দেখে মনা শূন্যে ভাসছে। এলাহি গ্লাসের পানিতে ছুঁড়া পড়ে ফু দেয় আর সেই পানি মনার গায়ে ছুঁড়ে মারে। মনা সেন্সলেস হয়ে যায়। এলাহি বলে, মনাকে দুষ্ট জিন আসর করেছে। যদি দ্রুত ওকে জিনের আসর মুক্ত না করা যায় তাহলে ওকে বাঁচানো যাবে না। এরপর এলাহি, বিজয় আর তনুজা রাফসানের শাশুড়ির কাছে যায়। মনার ব্যাপারে তার কাছে সবকিছু জানতে চাওয়া হয়। তিনি সব ঘটনা খুলে বলতে শুরু করে। সিন চলে যায় আবারও ফ্ল্যাশব্যাকে। ঘটনাটি ঘটেছিল মনার জন্মেরও আগে। মনা তখন 6 মাসের পেটে ছিল। মনার বাবার ব্যবসা ভালো যাচ্ছিল না। তারা ঋণগ্রস্ত হয়ে পড়ে। এরপর তারা গ্রামে চলে যায়। একদিন সন্ধ্যায় মনার মা পুকুর থেকে গোসল করে বাড়ি ফিরছিল। ঠিক তখনই একটা জিন তাকে আসর করে। তিনি যখনই মনার বাবার কাছে যায় তখনই সব অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। মাঝে মাঝে কে যেন দরজায় কড়া নাড়ে। দরজা খুলে দেখা যায় কেউই নেই। কে যেন বাড়ির টিনের চালে ঢিল মারে। এমনই সব অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। একদিন মনার বাবা গলায় দড়ি দিল। সবাই জানলো ঋণগ্রস্ত হয়ে সে গলায় দড়ি দিয়েছে। কিন্তু মনার মা জানতো জিনেই এই কাজটি করেছে। মনার যখন জন্ম হলো তখন জিনটি তাকে ছেড়ে মনার উপরে আসর করলো। তার সাথে মনা খেলতো, সময় পার করত। সেই জন্য মনার মা মনাকে সবসময় নিজের কাছাকাছি রাখতো। একদিন মনা তার বান্ধবীর সাথে ফটো তুলতে যায় আর সেখানে রাফসানের সাথে দেখা হয়। ওরা বিয়ে করে ফেলে। বিয়ের পর মনার মা কখনোই রাফসানদের বাড়িতে যায়নি এই ভয়ে যে জিনটি তার নতুন ঠিকানা জেনে যাবে। কিন্তু রাফসান একদিন ফোন দিয়ে বলে মনা খুবই অসুস্থ। মনার মা ভেবেছিল এটা হয়তো দুষ্ট জিনের কাজ, এই জন্যই সে রাফসানের বাড়িতে গিয়েছিল। আর ওই দিনই জিনটি মনার নতুন ঠিকানা জেনে যায়। এখানে উল্লেখ্য যে রাফসান সহ তার বন্ধুরা ভাবছিল যে দত্তবাড়ি থেকেই মনার শরীরে জিনটি আসর করেছে, কিন্তু না, মনার মায়ের গায়ে এই জিনটি আগে থেকেই ছিল। আর তিনি যখন রাফসানের বাসায় গিয়েছিল তখন থেকে এই জিনটি মনার সাথে থাকতে শুরু করে। মনার মা এলাহির কাছে হাত জোর করে বলে, প্লিজ আমার মেয়েটিকে বাঁচান। এলাহি বলে, মনা কি এসবের কিছুই জানে না? মনার মা উত্তরে বলে, না, আমি এসব বিষয়ে মনাকে কখনোই কিচ্ছু বলিনি এবং বুঝতেও দেইনি। সিন চলে যায় রাফসানের বাসায়। এলাহি সূরা কালাম দিয়ে রাফসানের বাড়িটা বেঁধে দেয় আর মনার গলায় একটি তাবিজ পরিয়ে দেয়। তিনি বলে, আমি তোমাদের বাড়িটা বেঁধে দিয়েছি। জিন ইচ্ছা করলে মনার বাড়িতে আসতে পারবে না। রাতে মনা ঘুমাচ্ছিল। তখন তার মা কল দিয়ে বলে, মনা, আমি এসব কি শুনছি? রাফসানের সাথে নাকি লতার খুব ক্লোজ রিলেশন। মনা বলে, সি মা, এসব কি বলছো তুমি? মনার মা বলে, আমি ঠিক বলছি। সারাদিন নাকি স্টুডিওতে বসে লতার সাথে প্রেম করে। কয়েকদিন পরে দেখবি লতাকে বিয়ে করে এনে তোকে ঘর থেকে বের করে দিয়েছে। মনা বলে, মা এসব কথা রাখো তো, জানো তো আমি কতটা অসুস্থ। মনার মা বলে, অসুস্থ তো কি হয়েছে, হাঁটতে চলতে তো পারিস। যা এখনই স্টুডিওতে যা আর যে দেখ ওরা কি করছে। মনা বলে, মা তুমি ভুল ভাবছো, রাফসান ওরকম ছেলেই না। মনার মা বলে, তুই এত রাফসানের পক্ষে কথা বলছিস কেন? ও কি তোকে বশ করেছে নাকি? তোকে কি ও তাবিজ করেছে? মনা তখন তাবিজটাকে দেখে বলে, হ্যাঁ। মনার মা বলে, এক্ষুনি তাবিজটা খুলে স্টুডিওতে যা, যে রাফসানকে হাতে নাতে ধর। মনা তাবিজটা খুলে ফেলে। এতক্ষণ মনা যার সাথে কথা বলছিল সে মনার মা ছিল না, সে ছিল ওই দুষ্টু জিনটা। আর জিনটা মনার মাকে মেরে ফেলেছে। তাবিজটা খুলে ফেলায় জিনটা আবার মনার উপরে আসর করেছে। মনা বাড়ির বাইরে বের হতে চাইলে রাফসানের মা আর কাজের ছেলেটা তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু পারে না। রাফসান বাসায় এসে দেখে এই অবস্থা। সেও মনাকে আটকানোর চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। এরপর রাফসান রুম থেকে তাবিজটা এনে মনার গলায় পরিয়ে দেয়। মনার কাছ থেকে জিনটা চলে যায়। এরপর এলাহি আসে। সে বলে, বাড়ি বাঁধা আর তাবিজ দিয়ে কাজ হবে না, এটার জন্য একটা পার্মানেন্ট সলিউশনে যেতে হবে। রাফসান বলে, আপনি কিছু একটা করেন, আমার মনাকে বাঁচান। এরপর এলাহি তাদেরকে নিয়ে একটি নির্জন বাড়িতে যায়। এলাহি বলে, আমি এই বাড়িতেই জিন তাড়ানোর কাজ করে থাকি, তোমরা সবাই অজু করে নাও। এরপর সবাই অজু করে আসে। এলাহি এর মাঝে জিন তাড়ানোর সকল ব্যবস্থা করে ফেলেছে। তিনি বলে, যা কিছুই হয়ে যাক না কেন তোমরা কেউই এই বৃত্তর বাহিরে বের হবে
হবে না। যতক্ষণ তোমরা এই বৃত্তের ভিতরে আছো ততক্ষণ তোমরা নিরাপদ। এরপর তারা গভীর রাত পর্যন্ত এই বৃত্তের ভিতরে অপেক্ষা করতে থাকে। হঠাৎ জিনটি মনার মায়ের রূপ ধারণ করে মনাকে ডাকতে শুরু করে। মনা বৃত্তের বাইরে যেতে চাইলে রাফসান তাকে আটকায়। মনার মা বৃত্তের কাছাকাছি আসলে পুরে ভ্যানিশ হয়ে যায়। এরপর তেলাপোকার রূপে, মৃত মানুষের রূপে, হিংস্র পশু রূপে জিন আসতে থাকে। তারা কোনোভাবে বৃত্তের ভিতরে প্রবেশ করতে পারে না। সবশেষে জিনটি সাদা ঘোড়া রূপে আসে। বাহিরে বৃষ্টি হচ্ছে। হঠাৎ টিনের চালে ফাটল ধরে। বৃষ্টির পানিতে বৃত্তের দাগগুলো মুছে যায়। ঘোড়াটি বৃত্তের ভিতরে এসে এলাহিকে আঘাত করে। এলাহি রাফসানকে একটি তলোয়ার দিয়ে বলে, ওর শিংটি কেটে দাও। রাফসান ঘোড়াটির শিং কেটে দেয়। বিজয় একটি লোহার ফালা ঘোড়াটির বুকে ঢুকিয়ে দেয়। ঘোড়াটি মারা যায় এবং ভ্যানিশ হয়ে যায়। মনা জিন থেকে মুক্তি পায়। সকলের মুখে আনন্দের হাসি। সকালে সবাই বাসায় ফিরছে। ঠিক তখনই দেখা যায় মনার মতন তনুজা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। তাহলে কি জিন মনাকে ছেড়ে তনুজার উপরে আছর করলো? কি হতে চলেছে তনুজার সাথে? এটা জানার জন্য আমাদের জিন 2 এর জন্য অপেক্ষা করতে হবে, যেটা অলরেডি রিলিজ হয়ে গেছে। আপনারা যদি লাইক আর কমেন্টে জানান জিন 2 দেখতে চান তাহলে আমি অবশ্যই এক্সপ্লেন করব। তো বন্ধুরা, যদি আমাদের এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কমেন্টে জানান আপনার মতামত। আবারও হাজির হব আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।